স্বাগতম জানাচ্ছি সকলকে। ডোমেইন হোস্টিং টিউটোরিয়ালের প্রথম পার্টে আজকে আমরা জানবো হচ্ছে cPanel সম্পর্কে। cPanel হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য। ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য যেহেতু ডোমেইন হোস্টিং খুব গুরুত্বপূর্ণ উপাদান অথবা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট, হোস্টিং ছাড়া কিন্তু কোনোদিন আপনি ওয়েবসাইট রান করতে পারবেন না, তেমনি ডোমেইন ছাড়াও রান করতে পারবেন না। এই ডোমেইন হোস্টিং সম্পর্কে যদি আপনার জানা না থাকে প্রপারলি, তাহলে আপনার ওয়েবসাইটটা আপনি লাইভ করতে পারবেন না, অথবা লাইভ করার আগে হয়তো ডিলিট করে ফেলতেছেন, এ ধরনের বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। তাহলে আমরা আজকে এই টোটাল একটা অর্থাৎ হোস্টিংয়ের যে cPanel সম্পর্কে পরিচিত হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, অনেকগুলো অপশন দেখতে পেলেও এতগুলো অপশন কিন্তু আমরা ইউজ করি না ওয়েবসাইট রান করার বেলায় অথবা ওয়েবসাইট ম্যানেজ করার বেলায়। আমরা এখানে জাস্ট কয়েকটা অপশন ইউজ করি, যে কয়েকটা অপশন ইউজ করি ওগুলো সম্পর্কে আপনাদের জানাবো। অতিরিক্ত অপশন সম্পর্কে জেনে আমাদের তেমন কোনো কাজে আসবে না। যেমন ধরুন এখানে ফাইলসের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে ফাইল ম্যানেজার সম্পর্কে। ফাইল ম্যানেজারটা হচ্ছে এই আপনার হোস্টিংয়ের cPanel-এর খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। ফাইল ম্যানেজার এই অপশনটা দ্বারা আপনারা করতে পারেন কি, আপনাদের হোস্টিং অর্থাৎ যদি একটা ওয়েবসাইট মেক করেন, ওই ওয়েবসাইটে যে ডেটা ফাইলগুলো অর্থাৎ যে index.html css ফাইলগুলো সবগুলো ফাইল থাকবে এই ফাইল ম্যানেজারের ভিতরে। তাহলে এটা হচ্ছে কি, আমরা যে মোবাইলে ফাইল ম্যানেজার নামক একটা অ্যাপস ইউজ করি, ওই ফাইল ম্যানেজারের ভিতরে যেমন বিভিন্ন ধরনের আমাদের ইমেজ, ছবি, ডেটা থাকে, তেমনি এই ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডেটাগুলো থাকবে। ডেটাগুলো বলতে আমি বোঝাচ্ছি যে ইমেজ এবং কোডিং ফাইলগুলো এবং সিএসএস ফাইলগুলো, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, পিএইচপি ফাইলগুলো এই ফাইল ম্যানেজারের ভিতরেই থাকবে। অ্যান্ড আসা হচ্ছে ডিস্ক ইউজেস। ধরুন আপনার ওয়েবসাইটটা হচ্ছে কত, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা ধরুন কত জিবি, ধরুন আপনার অর্থাৎ হোস্টিংটা হচ্ছে 20 জিবি, ওয়েবসাইট না, আপনার হোস্টিংটা হচ্ছে 20 জিবি অথবা 5 জিবি অথবা 10 জিবি। তাহলে এর মধ্য থেকে আপনি কতটুকু ইউজ করলেন, কতটুকু বাকি আছে, এই জাতীয় ইনফরমেশনগুলো পাওয়ার জন্য ইউজ হচ্ছে ডিস্ক ইউজেস। অ্যান্ড দেন নিচে চলে আসলাম, এখানে তেমন কোনো অপশনগুলো তেমন ব্যবহৃত হয় না। তারপর আসে হচ্ছে ডেটাবেস। এটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ একটা অপশন। অর্থাৎ ডেটাবেসের এই শিটের মধ্যে অর্থাৎ এই টেবলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে অপশনগুলো আছে, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন পিএইচপি মাই অ্যাডমিন ইউজ হয় আপনি যখন আপনার ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ডেটাগুলো যখন আপনি ডেটাবেস থেকে কন্ট্রোল করবেন, অর্থাৎ cPanel দ্বারা আপনি যখন আপনার ওয়েবসাইটের ডেটাগুলো একটি এক্সট্রা কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করবেন, তখন এই পিএইচপি মাই অ্যাডমিনের গুরুত্ব রয়েছে। পিএইচপি মাই অ্যাডমিন কী করে, পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে আপনার mysql ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলো থাকবে ওই ডেটাগুলো স্টোর করে। অ্যান্ড আসা হচ্ছে mysql ডেটাবেস। পিএইচপি মাই অ্যাডমিনের ভিতরে কী থাকে, mysql ডেটাবেসের ডেটাগুলো স্টোর করা থাকে। আর mysql ডেটাবেসের মধ্যে কী থাকে, mysql ডেটাবেসের মধ্যে ডেটাবেসটার নাম কি, ডেটাবেসটা কোন অ্যাকাউন্টের অধীনে আছে ইত্যাদি বিষয়গুলো থাকে। যেমন আপনারা যদি পিএইচপি জানেন, তাহলে পিএইচপির ক্ষেত্রে একটা ইউজ হয় হচ্ছে জাম সার্ভার ইউজ হয়, অর্থাৎ লোকাল সার্ভার ইউজ করার জন্য। এই জাম সার্ভারের ভিতর আমরা যে mysql ডেটাবেস ইউজ করি, সেম এই দুইটা অপশনকে আমরা অ্যাকাউন্ট কন্ট্রোল এবং ডেটাবেস কন্ট্রোলের জন্য ব্যবহার করি, পিএইচপি মাই অ্যাডমিন অ্যান্ড mysql ডেটাবেস। ওকে, নিচে আসলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে ইমেলটাও খুব গুরুত্বপূর্ণ। ইমেলটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন ওয়েবমেইল তৈরি করি, যেমন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে, যেমন আমি আমার নাম ধরে একটা ওয়েবসাইট তৈরি করলাম, যেমন সাজ্জাদ। ওকে, তাহলে এই ওয়েবসাইটের আমি যদি একটা ইমেল ক্রিয়েট করতে চাই, তাহলে ওই ইমেলটা কেমন হবে, ওই ইমেলটা হবে হচ্ছে sazzad.com অথবা sazzad.net। এখন ওই ওয়েবসাইটের একটা ইমেল যদি তৈরি করি, আমার ইমেলটা হবে এরকম। যেমন ধরেন ওই ওয়েবসাইটের একটা ওয়েবমেল তৈরি করলাম, যেমন ওয়েবসাইটটা যেহেতু সাজ্জাদ, তাহলে ইমেলের আমরা যদি গুগলের ইমেল ইউজ করি কী হয়, @gmail.com দিতে হয়। যদি আপনার একটা ইমেল তৈরি করেন তাহলে হবে @sazzad.com অথবা sazzad.net লাস্টে থাকবে, আগে আপনার যা ইচ্ছা দিতে পারেন। যেমন ধরুন cpanel@sazzad.com এ ধরনের একটা ওয়েবমেল তৈরি করতে পারবেন ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে। অ্যান্ড দেন আসা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তেমন ইউজ হয় না। তারপর আসা হচ্ছে ডোমেইন, এটা তেমন ইউজ হয় না। ডোমেইন এটা খুব গুরুত্বপূর্ণ। ডোমেইনের দ্বারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে ডোমেইন দ্বারা আপনার হোস্টিংয়ের সাথে কোন ডোমেইনটা কানেক্টেড অবস্থায় আছে তা জানতে পারবেন। অ্যান্ড দেন অ্যাডন ডোমেইন দ্বারা আপনি নতুন একটা ডোমেইন যদি আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে চান তাহলে তা করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন সাবডোমেইন দ্বারা যদি আপনার একটা ডোমেইন থাকে, যেমন ধরুন আমার একটা ডোমেইন আছে sazzad.com, এর একটা সাবডোমেইন তৈরি করতে চাচ্ছি, সাবডোমেইনটা হচ্ছে hossain.sazzad.com।
এই ধরনের যদি সাবডোমেইন আমি তৈরি করতে চাই তাহলে কি হবে, সাবডোমেইনটা এখানে ক্লিক করে তৈরি করা হয়। এগুলো আমরা ধাপে ধাপে দেখব কিভাবে তৈরি করতে হয়। আগে আমরা cPanelটা পরিচিত হয়ে নিব। ওকে, অ্যান্ড দেন নিচে আসলাম। নিচে এসে এখানে দেখুন এটা তেমন ইউজ হয় না, ব্যান্ডউইথ জাতীয় এগুলো তেমন ইউজ হয় না, যদি ইউজ হয় ইউজ করা খুব ইজি। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবো, অর্থাৎ অ্যাজ দ্য ওয়েব ডেভেলপার অথবা ওয়েব ডিজাইনার হিসেবে আমরা যদি ফিউচার গড়ার লক্ষ্য থাকে তাহলে আমরা অথবা আমরা যদি একটু ওয়েবসাইট রান করার কি থাকে প্রসেসটা থাকে, তাহলে ওই ওয়েবসাইটটা রান করার জন্য আমরা যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তাই আমরা দেখাবো, অর্থাৎ তা আমি ভিডিওতে এক্সপ্লেইন করব। তাহলে দেখুন সিকিউরিটির মধ্যে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা অপশন আছে এখানে। সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা অপশনের মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে এই SSL অ্যান্ড TLS এবং SSL TLS স্ট্যাটাস। এই দুইটা অপশন SSL TLS দ্বারা কী করা হয়, আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, যেমন ধরেন ওয়েবসাইটটা হচ্ছে HTTP এরকম যদি কোনো ওয়েবসাইট থাকে, শুধু HTTP নির্ভর, এরকম যদি HTTP নির্ভর কোনো ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে যদি আপনি এন্টার করেন তাহলে আপনাকে সরাসরি অ্যাক্সেস দিবে না। যদি ওয়েবসাইটে যদি HTTPS থাকে তাহলে ওই ওয়েবসাইটটা সিকিউর হিসেবে ঘোষণা করে কি আমাদের ব্রাউজার। কিন্তু HTTP এবং HTTPS যদি থাকে তাহলে সেটা সিকিউর থাকে, আর যদি S না থাকে তাহলে সেটা আনসিকিউর থাকে। যেমন ক্যানভাতে আসলাম, এটা হচ্ছে কি HTTPS, এর জন্য এখানে তালা দেখাচ্ছে। দেখুন তালা, এই তালাটা দেখানোর মানে হচ্ছে এটা সিকিউর, তালা না দেখানোর মানে হচ্ছে এটা সিকিউর। ওকে, তাহলে এই SSL অর্থাৎ এই যে সিকিউর সার্টিফিকেট, এটা অন এবং অফ করার জন্য ফ্রিতে এটা ব্যবহৃত হয়। SSL and TLS এবং SSL and TLS স্ট্যাটাস, SSL সার্টিফিকেট অন এবং অফ করার জন্য অথবা আপডেট করার জন্য। অ্যান্ড দেন নিচে আসা হচ্ছে ক্লাউডফ্লায়ার সফটওয়্যার। ক্লাউডফ্লায়ার ইউজ হচ্ছে আপনার ওয়েবসাইটের গতিটা বৃদ্ধি করার জন্য। ক্লাউডফ্লায়ারটা এখানে ইউজ হবে সব থেকে বেশি। ওকে, তারপর আসা হচ্ছে এগুলো তেমন ইউজ হয় না। চেঞ্জ স্টাইল, এগুলো হচ্ছে আপনার এই cPanel স্টাইল চেঞ্জ করতে পারবেন। তারপর আসা হচ্ছে সফটওয়্যারের মধ্যে আসা হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেগুলো আপনি ইনস্টল করে আপনার ওয়েবসাইটটা রান করতে পারবেন। তারপর এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, কোন ক্যাটাগরির আপনি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চাচ্ছেন অথবা কোন ক্যাটাগরির আপনি ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন। ওকে, তাহলে আমরা এখন cPanel গুরুত্বপূর্ণ অপশনগুলো শিখলাম। অ্যান্ড দেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, যেমন হচ্ছে PHP ভার্সনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন এখানে যদি আমি PHP লিখে সার্চ দিই, PHP মাই অ্যাডমিন, PHP, মাল্টি PHP ইন এডিটর, মাল্টি PHP ম্যানেজার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি অনেক সময় দেখবেন যদি আপনার ওয়েবসাইট নিয়ে অনেক দিন যাবত আপনার এক্সপেরিয়েন্স থাকে, তাহলে ওই ওয়েবসাইটে PHP আপডেট করতে হয় মাঝে মধ্যে। PHP আপডেট করার জন্য আপনার মাল্টি PHP ম্যানেজারে যেতে হবে। সো আজকের টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। আজকের টিউটোরিয়ালে আমরা বেসিক cPanel অপশনগুলো সম্পর্কে পরিচিত হলাম। অথবা এখানে দেখুন, এখানে আপনার কারেন্ট ইউজার অ্যান্ড দেন বিভিন্ন ধরনের আপনার IP অ্যাড্রেস, হোম সব কিছু দেখা যাবে, ডিস্ক ইউজার সহ। তাইলে নেক্সট ভিডিও টিউটোরিয়ালের জন্য নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখব। আজকের নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু শিখবো। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।